আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবারও বাড়ল বিদ্যুতের দাম, পাইকারি পর্যায়ে প্রায় 20% ও খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে ৳1.52 বৃদ্ধি 1 জুন থেকে কার্যকর। বিদ্যুতের দাম বাড়ায় মাশুল গুনতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের, অভিমত বিশেষজ্ঞদের। সরকারকে সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনার আহ্বান। অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার। কাল যুক্তিতর্ক উপস্থাপন, আগামী সপ্তাহে হতে পারে রায়। 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা। ময়না তদন্ত ছাড়া মামলা হলেও আইনি সুবিধা পাবেন না অভিযুক্তরা, স্বাস্থ্যমন্ত্রী। মমতার বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা, হাদির খুনিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, শামা ওবায়েদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম, পাইকারি পর্যায়ে 19.85% ও খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটে ৳1.52 বাড়িয়ে নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাস থেকে গ্রাহকদের গুনতে হবে এই বাড়তি বিদ্যুৎ বিল। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। ভর্তুকি প্রদান। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 19.85%, আর গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ৳9.11 থেকে বেড়ে হয়েছে ৳10.63। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। নতুন মূল্যহার কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বাড়লেও ঘাটতি পূরণে সরকারকে প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছে BERC। বিদ্যুতের পাইকারি মূল্যহার বর্ণিতভাবে বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবশিষ্ট ঘাটতি পূরণে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে সরকার কর্তৃক প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকি প্রদানের প্রয়োজন হবে। এর আগে চলতি মাসের শুরুতে BERC-তে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলো মূল্যবৃদ্ধির প্রস্তাব জমা দেয়। পরে গণশুনানিতে অংশীজনরা এই প্রস্তাবের বিরোধিতা করে। যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সবশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। টোটাল প্রোডাকশন কষ্ট কমে আসবে, এটা আমরা আশা করি। তৌহিদুর রহমান নিশান, ATN বাংলা, ঢাকা। বিদ্যুতের দাম বাড়ায় মাশুল গুনতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের, এমন মন্তব্য করে এনার্জি রেগুলেটরি কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ায় আমলাদের দায়ী করে ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারকে সাধারণ মানুষের সামর্থ্যের দিকটি বিবেচনা করতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। সিলিন্ডার গ্যাস, জ্বালানি তেলের পর বিদ্যুতের দাম বাড়ানোকে অযৌক্তিক সিদ্ধান্ত বলে দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। তাদের মতে, একদিকে ফ্যামিলি কার্ড দিয়ে সামাজিক সুরক্ষা বলয়কে শক্তিশালী করছে সরকার, অন্যদিকে বিতরণকারী সংস্থাগুলোর লোকসানের অজুহাত আমলে নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো। বিদ্যুতের দাম বাড়ানোর এই সিদ্ধান্তটা আসলে জুলুমের পর্যায়ে পড়ে। লোক দেখানো এই সমস্ত গণশুনানি করে আমি মনে করি ভোক্তাদেরকে অপদস্থ করা হয়েছে। গণশুনানির কি রিফ্লেকশনটা তারা করেছে, গণশুনানির একটা উত্তর পর্যন্ত তারা কোথাও দেয়নি। তারা তাদের ইচ্ছা মতো বাড়িয়েছে। গণশুনানিতে যেটা হয় যে আমরা বলো, তোমরা বলো, আমরা শুনি, যা করার আমরা করব। আমলাদের পরামর্শের চেয়ে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ জরুরি বলে মনে করেন দোকান মালিক সমিতির সভাপতি। সচিব মহোদয়দের কথা না শুনে সরকার সিদ্ধান্ত নেই আসলে কোনটা করা দরকার, কোনটা করা দরকার না। রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। হ্যাঁ, আমরা দেখছি ওই যে সচিব মহোদয়রা, উনি এসে কি বলছেন, সংকটে কি করা যাবে, আগের ফাইল টেনে নিয়ে আসছে। সেই ধরনের 1980 সালের ফাইল, 1982 সালের ফাইল, ওখানে লেখা ছিল যে বিদ্যুৎ সংকট মোকাবেলার জন্য মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যার মধ্যে বন্ধ করতে হবে। আর ওটা দেখে উনি বলছেন চলবে। দেশের তৈরি পোশাক শিল্প যখন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাখে বলে অভিমত ব্যবসায়ীদের। বিদ্যুতের দাম বাড়লেও আমরা ভুক্তভোগী হব,
তেলের দাম বাড়লেও আমরা ভুক্তিভোগী হব, কারণ এটা পুরোটাই নির্ভর করে জ্বালানি নির্ভর প্রতিষ্ঠান এবং গার্মেন্টস খাতটা জ্বালানি নির্ভর। বিদ্যুৎ বন্ধ হলে আমাদের কিন্তু সমস্ত মেশিন অটো মেশিন বন্ধ হয়ে যায় সাথে সাথে। সো বিদ্যুতের 1 পয়সা বাড়া মানে আমাদের উপরে অতিরিক্ত চাপ পড়া। বিশেষজ্ঞদের মতে দাম বৃদ্ধি নয়, দুর্নীতি আর অপচয় ঠেকানো গেলে এখাতে ভর্তুকি কমিয়েও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শুরুতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পিপি ওমর ফারুকী। এদিন আত্মপক্ষ সমর্থনে প্রধান আসামি সোহেল রানা অপরাধ স্বীকার করে আদালতের কাছে মাফ চেয়েছেন। আসামির পক্ষে সাফাই সাক্ষী না থাকায় বৃহস্পতিবার এই মামলার উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপনে দিন ধার্য করেছেন আদালত। মনির হোসেন তুপুর রিপোর্ট। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের নির্ধারিত দিনে কারাগার থেকে আদালতে হাজির করা হয় 2 আসামি ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। শুরুতেই আদালতে 16 জন সাক্ষীর জবানবন্দির সারাংশ পড়ে শোনান বিচারক মাসরুর সালেকিন। পরে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানতে চাওয়া হয়। 2 আসামি প্রথমে নিজেদের নির্দোষ দাবি করলেও পরে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। আসামি স্বপ্না আক্তার তার স্বামীকে সহায়তা করেছেন, যা সাক্ষীদের জবানবন্দিতে প্রমাণিত হয়েছে বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি বলেন, আসামি সোহেল রানা শিশু রামিসাকে বাথরুমের মধ্যে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ জানান, সাফাই সাক্ষী না থাকায় কাউকে হাজির করা সম্ভব হয়নি। আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত, আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়, এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে ইনশাআল্লাহ। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, কোনো তাড়াহুড়া হচ্ছে না বলেও জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। ডলারের জড়িত থাকার বিষয়ে আদালতে আসামির দেয়া বক্তব্যের ব্যাখ্যা দেন তিনি। যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক রেকর্ডকৃত 164-এর কপির যে ফটোকপি উনি পেয়ে তদন্তের সময় পর্যালোচনা করেছেন, সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। গত 19 মে রাজধানীর পল্লবী থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে মামলা করেন। শিশু রামিসার হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রমের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে, এমনটাই প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার 2 আসামির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানান তারা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী সপ্তাহের শুরুতেই এই মামলার রায় ঘোষণা হবে, এমনটাই প্রত্যাশা আইনজীবীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে বহুল আলোচিত এই ঘটনার প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা। তবে প্রতিবেদনের তথ্য এখনও প্রকাশ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে একসঙ্গে 6 শিশু মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি আগামীকাল তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। গত 27 মে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। এতে এক শিশুর অভিভাবক বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন। আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, পোস্ট মর্টেম ছাড়া মামলা দায়ের হলেও সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্তরা আইনি সুবিধা নিতে পারবে না। বিষয়টি বিচারকরা বিবেচনা করবেন বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী।
বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সারা দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরতে সচিবালয়ে ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন, নারীদের জন্য 5টি 1000 শয্যার হাসপাতাল, 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং 492টি হাসপাতালকে 50 থেকে উন্নীত করে 101 শয্যায় রূপান্তর করা হবে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অর্থবছরে রূপান্তরিত করার লক্ষ্যে আজকে থেকে কার্যক্রম শুরু করেছি। পোস্টমর্টেম না করায় 8 দিন হাসপাতালে শিশু মৃত্যুর বিচারে জটিলতা সৃষ্টি হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার, সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে। শুধু নতুন হাসপাতাল নির্মাণ নয়, বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণেও সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। স্বাস্থ্য খাতের যত অবকাঠামো করা দরকার আমরা আগামী অর্থবর্ষে সব হাতে নিব। হাম ও ডেঙ্গু মোকাবেলায় প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল। আমি গেছিলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গের মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে চলতি বছরের 15 মার্চ থেকে এই পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 601 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য ঢাকা আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমকে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদির পলাতক খুনিদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সাথে কাজ করছে বাংলাদেশ। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের বিজয় দেশের জন্য এক মাইল ফলক বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদে 81তম অধিবেশনের সভাপতি হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। Bangladesh has been elected. এর মাধ্যমে 40 বছর পর আন্তর্জাতিক পরিমণ্ডলের সবচেয়ে বড় আসরে বাংলাদেশ পেল নেতৃত্ব দেওয়ার গৌরব। 1986 সালে 41তম অধিবেশনে এই দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। Scourges of conflict and war from which our organization aimed to save our succeeding generations. এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই জয়ে বাংলাদেশের বহুমাত্রিক কূটনীতির বিজয় হয়েছে। বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বিশ্বমণ্ডলে একটি অত্যন্ত গৌরবোজ্জ্বল জায়গায় স্থান এনে দেওয়া, সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের 17 কোটি মানুষের এটা বিজয়। এদিকে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি এখনো নামটা বলছি না, ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। মমতার এই মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাদির হত্যার ব্যাপারে কিছু বলে, অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দেশে সফরের আমন্ত্রণ পেয়েছেন, তবে কোন দেশে প্রথম সফর হবে সেটি তিনি নির্ধারণ করবেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই এর একটি প্রতিনিধি দল। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানের আগে রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন তিনি। চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সীমান্ত দিয়ে ভারত থেকে জোরপূর্বক অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে এখন থেকে বাংলার দামাল ছেলেরা বিজিবির পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে যশোরের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এই কথা জানান। সীমান্ত হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হবে বলেও মন্তব্য করেন পাটোয়ারি। পরিদর্শন শেষে ফেরার পথে সাদিপুর মোড়ে পৌঁছালে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে 4 জন আহত হয়েছেন বলে জানায় এনসিপি। আন্তর্জাতিক সংবাদ। ইসলামিক বিপ্লবকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন থেকে রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে একথা জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান হুমকি ও আগ্রাসনের মুখে পিছু হটবে না। 1989 সালের 3 জুন ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খমেনির মৃত্যু হয়। বাংলাদেশ ও বহির্বিশ্বে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি গড়তে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 2 পর্বের এই কর্মশালার যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। বিল্ড ব্রিজেস নট বর্ডার্স শীর্ষক প্রথম পর্বের কর্মশালায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী মোবারক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও বৌদ্ধ নেতা অশোক বড়ুয়া। অনুষ্ঠানের মূল পর্বে 4টি বিষয়ভিত্তিক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের 22 জন নেতৃবৃন্দ, শিক্ষক, গবেষক ও সাংবাদিক অংশ নেন। বুদ্ধিস্ট সংগঠন ঋষ্য কোশেকায় বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কোরীয় সংগঠনের প্রতিনিধি জ্যাকব বে ও বেঞ্জামিন কিম। পরে শান্তি, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক উন্নয়ন হেভেনলি কালচার, ওয়ার্ল্ড পিস রেস্টোরেশন লাইট, HWPL ও বাংলাদেশের 6টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 4 বছর পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। 1 সিরিজ পর ফেরানো হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানকে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলের অন্য সদস্যরা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। আগামী 9 জুন মিরপুরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আবারও বাড়ল বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে প্রায় 20% ও খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে 1 টাকা 52 পয়সা বৃদ্ধি 1 জুন থেকে কার্যকর। বিদ্যুতের দাম বাড়ায় মাশুল গুনতে হবে নিম্ন ও মধ্যবিত্তদের, অভিমত বিশেষজ্ঞদের।
সরকারকে সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনার আহ্বান। অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার কাল যুক্তিতর্ক উপস্থাপন, আগামী সপ্তাহে হতে পারে রায়। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা। ময়না তদন্ত ছাড়া মামলা হলেও আইনি সুবিধা পাবেন না অভিযুক্তরা, স্বাস্থ্যমন্ত্রী। মমতার বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা, হাদির খুনিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, শামা ওবায়েদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।